আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে আমরা আলোচনা করব এসএসসি 2025 ব্যাচের গণিতের সাজেশন নিয়ে। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি সাজেশনে চলে যাই। তো আমরা অধ্যায়ভিত্তিক আজকে শুধুমাত্র সৃজনশীলের সাজেশন দেখব। আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ এমসিকিউ এর জন্য যেগুলো ইম্পর্টেন্ট টপিক এবং এমসিকিউ এর জন্য প্রতিটি অধ্যায় কিভাবে পড়তে হয় সেটি দেখব। তো এসএসসি পরীক্ষায় গণিতে ভালো করতে হলে আমাদের পুরো বই সম্পর্কে একটু ভালোভাবে ধারণা থাকা উচিত। যদি ধারণা না থাকে তাহলে আমরা 100-তে 100 কখনো আউটপুট দিতে পারবো না। তারপরেও কিছু কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ আছে যা আমাদের জন্য অনেক প্রয়োজনীয়। তো আমরা আজকে সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করছি এই ম্যাথগুলো করলে আপনাদের সৃজনশীলে কোনো সমস্যা থাকবে না। শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি। তো এখানে প্রথম অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ ম্যাথ যেটি আমরা আলোচনা করব, এটি হচ্ছে 4 পৃষ্ঠায় প্রতিজ্ঞা দেওয়া আছে। 4 পৃষ্ঠাতে একটি প্রতিজ্ঞা দেওয়া আছে। এখানে বলা হয়েছে √2 একটি অমূলদ সংখ্যা। তো এই প্রশ্নটাকে যদি আমরা ভালোভাবে পড়ি তাহলে √2 একটি অমূলদ সংখ্যা অথবা √3 অথবা √5 অথবা √7 এই জিনিসগুলোকে আমরা ভালোভাবে অ্যানালাইসিস করতে পারবো। তো আমাদের এই চ্যানেলে একটি ভিডিও দেয়া আছে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা কাকে বলে, সেখানে খুব ভালোভাবে দেয়া আছে। তো এর পরবর্তীতে যদি আমরা যাই, 1 নাম্বার অধ্যায়ে আর কোনো ম্যাথ ইম্পর্টেন্ট তেমন নেই। তো এর পরবর্তীতে আমরা যদি দ্বিতীয় অধ্যায়ে চলে যাই, সোজাসুজি চলে যাব হচ্ছে 2.1 31 পৃষ্ঠায় 2.1 2.1-এর 6 নাম্বার ম্যাথ। 2.1-এর 6 নাম্বার ম্যাথ, যদিও কিছু কিছু বোর্ডে 2024 সালে এই ম্যাথটি এসেছিল, তারপরেও 2025 সালের জন্যও এই ম্যাথটি অনেক গুরুত্বপূর্ণ। এবং এর পাশাপাশি 7 নাম্বারের খ নাম্বার এই ম্যাথটি অনেক গুরুত্বপূর্ণ। তো এই ম্যাথটি আমরা বুঝে বুঝে করার চেষ্টা করব, কারণ এই ম্যাথটি কখনো হুবহু পরীক্ষাতে আসবে না। অর্থাৎ এখানে বলা হয়েছে ক্রমজোর সমাধান করো। তো ক্রমজোর সমাধান করতে গেলে আমাদের সমীকরণ সমাধান বিষয়ে পুঙ্খানুপুঙ্খানু ধারণা থাকতে হবে। তো এর পরবর্তী যদি আমরা চলে যাই, 37 পৃষ্ঠায় উদাহরণ 23, এই ম্যাথটি এইবারের জন্য 100% ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। তো এরপর যদি আমরা চলে যাই উদাহরণ 25, তো উদাহরণ 25-এও আমরা ওখানে দেখে আসলাম 2n কে সমর্থন করে, ওই প্রশ্নটি এখানে আছে। অর্থাৎ ওই প্রশ্নটি সহ একটি অন্যয়কে কিভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হয় এবং তার ডোমেন নির্ণয় করা, রেঞ্জ নির্ণয় করা, এগুলো সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নিতে হবে। এরপর আমরা চলে আসি 2.2 অনুশীলনীতে। 2.2 অনুশীলনীতে আমাদের জন্য 18 নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি ফাংশন রিলেটেড যে ম্যাথগুলো আছে এগুলো আমরা খুব ভালো করে দেখব। আমরা যদি বিগত বছরের প্রশ্নগুলোর দিকে খেয়াল করি তাহলে দেখতে পারবো ফাংশন থেকেই মোটামুটি 95% কোশ্চেন আসে দ্বিতীয় অধ্যায় থেকে। তো এরপর যদি আমরা চলে যাই তৃতীয় অধ্যায়ে, তো তৃতীয় অধ্যায়ে আমরা আসলে দেখতে পারবো 3.1-এর 7 নাম্বারের এই ম্যাথটি এবং 15 নাম্বারের এই ম্যাথটি 2025 সালের পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা যদি চলে আসি 52 পৃষ্ঠায় উদাহরণ 16 এবং 53 পৃষ্ঠায় কাজের ঘ নাম্বার। এরপর 54 পৃষ্ঠায় 13 নম্বর প্রশ্নটি, 3.2-এর 13 নম্বর প্রশ্নটি। এরপর
57 পৃষ্ঠায় উদাহরণ 28 উৎপাদকে বিশ্লেষণে। ঠিক আছে, তো এখানে আমরা এই প্রশ্নটাকে কয়েকভাবে সমাধান করে দিয়েছি। এই প্রশ্নটা আমরা 2 মার্কের জন্য পরীক্ষাতে পাবো, ক নম্বরে আসবে, কতে আসবে। এরপর আমরা চলে আসি 3.3-এ। 3.3-এর 6 এবং 8 এই দুইটি প্রশ্ন এবং 25 নম্বর প্রশ্ন। তো এই 25 নম্বর প্রশ্নটির দিকে ভালোভাবে খেয়াল রাখতে হবে, যাতে এর পরিবর্তে অনেক সময় এক্স, বি, সি অর্থাৎ যে কোনো প্রতীক ব্যবহার করা হয়ে থাকে। এরপর আমরা আসব 3.4-এ। 3.4-এর 11 নম্বর প্রশ্ন এবং 12 নম্বর প্রশ্ন। এই প্রশ্নগুলো বুঝে বুঝে সমাধান করতে হবে। এরপর আমরা দেখব 74 পৃষ্ঠায় 34 নম্বর প্রশ্ন। যদিও 3.5 থেকে তেমন প্রশ্ন আসে না, তারপরেও আমরা এই প্রশ্নটিকে দেখব। তো আপনারা যদি প্রতিটি অধ্যায়ের এই সিকিউ এর সাজেশনে যে যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলোর ব্যাখ্যা সহ সমাধান চান, তো আমাদের কমেন্টে লিখে জানাতে পারেন। আমরা ইনশাল্লাহ সম্পূর্ণ সমাধান সহ একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। এরপর চলে আসি আমরা চতুর্থ অধ্যায়ে। চতুর্থ অধ্যায়ে 78 পৃষ্ঠায় উদাহরণ 1-এর খ নম্বর প্রশ্নটি, এটি আমাদের ক প্রশ্ন অর্থাৎ 2 মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা চলে আসব 4.1-এ। 4.1-এর 21 নম্বর প্রশ্ন এবং 22 নম্বর প্রশ্নটি আমাদের এবারের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এরপর চলে আসি 85 পৃষ্ঠায় উদাহরণ 10। এই প্রশ্নটি আপনাদের জন্য এবার যদি সূচক থেকে প্রশ্ন আসে ইনশাল্লাহ 1000% ইম্পর্টেন্ট। এরপর আমরা চলে আসি 4.2-এ। 4.2-এর 5 নং প্রশ্নটি। 5 নং প্রশ্নটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর 5 অধ্যায় থেকে সৃজনশীল খুব একটা আসে না, আমরা সোজা চলে যাব 6 নং অধ্যায়। তো 6 নং অধ্যায়ে এখানে উদাহরণ 2 এবং অনুশীলনী 6.3-এর 19 নং এবং 20-এর খ নং প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ। যদিও 20 সৃজনশীল পুরোটা আমাদের দেখতে হবে, তারপরেও সেখান থেকে 20-এর গ নম্বরটি আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এরপর চলে আসবো আমরা 7 নং অধ্যায়ে। তো এখান থেকে 7 নং অধ্যায়ের উদাহরণ 2 এরপর উদাহরণ 4 এবং 7.2-এর 18 এবং 19 নম্বর সৃজনশীলটি। এর পাশাপাশি আমরা চলে আসি বৃত্ত অধ্যায়ে। তো বৃত্ত অধ্যায়ে 18 নং প্রশ্নটি, 18 নং উপপাদ্যটি আমাদের 2025 সালের পরীক্ষার জন্য 100% ইম্পর্টেন্ট। এর পাশাপাশি 19 এবং 8.1-এর 7 নং প্রশ্নটি, এই 3টি প্রশ্ন থেকে যে কোনো 2টি প্রশ্ন নিয়ে একটি সৃজনশীল তৈরি করা হতে পারে। তো আপনারা এই 3টি প্রশ্নই খুবই মনোযোগ দিয়ে দেখবেন এবং ভিডিও শেষে কোন অধ্যায় থেকে কোন কোন বোর্ডের প্রশ্ন আমাদের পড়তে হবে সেটি আমরা দেখে নেব। আমাদের সাথেই থাকুন। এরপর আমরা দেখব উপপাদ্য 20, তারপর দেখব হচ্ছে 8.2-এর 4 নং সৃজনশীলটি, তারপর আছে উপপাদ্য 23, 8.3-এর 5 নম্বর প্রশ্ন, উপপাদ্য 26, 8.4-এর 5 নম্বর প্রশ্ন
সম্পাদ্য 9, 10 এবং 11, অর্থাৎ সম্পাদ্য 9, 10, 11 এই 3টি প্রশ্ন যদি আপনি খুব ভালোভাবে পড়েন, এই 3টি থেকে যে কোনো একটি 4 নম্বরের জন্য পরীক্ষাতে পাবেন ইনশাআল্লাহ। এরপর 8.5-এর 11 নম্বর প্রশ্ন, কোনো বৃত্তে এমন দুইটি স্পর্শক আঁকো যেন এদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হয়। তো পরীক্ষাতে এই 60 ডিগ্রির পরিবর্তে অনেক সময় 45 ডিগ্রি, 30 ডিগ্রি এসব দিয়েও আসতে পারে। তো এটাকে খুব ভালোভাবে বুঝে তারপর সমাধান করব। এরপর আছে 8.5-এর 17 নম্বর এবং 18 নম্বর প্রশ্নটি। এরপর আমরা সোজা চলে যাব নবম অধ্যায়ে। তো নবম অধ্যায়ের উদাহরণ 10 এবং উদাহরণ 11। উদাহরণ 11-র এই প্রশ্নটি আপনাদের জন্য 100% ইম্পর্টেন্ট। এরপর 9.1 অনুশীলনীতে আমরা দেখব 15 নম্বর প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন এবং 22 ও 25 নং সৃজনশীলটি। এরপর আমরা দেখব 192 পৃষ্ঠায় উদাহরণ 14 এবং 9.2-এর 29 এবং 30 নম্বর সৃজনশীলটি। এরপর 10 অধ্যায় থেকে আমরা একটা অঙ্কই খুব ভালোভাবে দেখব, সেটি হচ্ছে 202 পৃষ্ঠায় কাজের অঙ্কটি। এটি আপনাদের জন্য 10,000% ইম্পর্টেন্ট। এরপর চলে আসি আমরা 11 অধ্যায়ে। তো 11 অধ্যায়ে বিগত বছরগুলোতে সংক্ষিপ্ত সিলেবাসে অন্তর্ভুক্ত ছিল না, এই জন্য আপনাদের এই অধ্যায়টিকে এবার খুব ভালোভাবে দেখতে হবে। এই অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক সময় সৃজনশীল আসে যদি এটাই সিলেবাসে অন্তর্ভুক্ত থাকে। তো আপনাদের যেহেতু সিলেবাসে অন্তর্ভুক্ত করা আছে, তো এখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে। আমরা দেখব উদাহরণ 6। এরপর উদাহরণ 11 এবং 11.1 থেকে 19 নম্বর ম্যাথটি। এরপর চলে যাব 11.2-এর 17, 18 দুটি একই টাইপের ম্যাথ। এই দুইটি যদি আপনাদের সৃজনশীলে নাও আসে, তবুও এমসিকিউ এর জন্য কমন পাবেন। আমি আগামী ভিডিওতে আপনাদেরকে সৃজনশীল তো এখানে দিচ্ছি, আমরা আগামী ভিডিওতে এমসিকিউ সম্পর্কে একটি অধ্যায় কীভাবে ভালোভাবে পড়তে হয় সেটি সম্পর্কে ধারণা দিব। এরপর 12 নম্বর অধ্যায়ের এই ছকটি শুধু পড়বেন এমসিকিউ এর জন্য, সৃজনশীলের জন্য 12 নম্বর অধ্যায় এবার তেমন গুরুত্বপূর্ণ না। তো তারপর আমরা যাব 13 নম্বর অধ্যায়ে সসীম ধারা। সসীম ধারা আপনাদের এ বছরের জন্য তেমন গুরুত্বপূর্ণ না, তারপরেও দুইটি বোর্ড কোশ্চেন খুব ভালোভাবে দেখবেন। একটি হচ্ছে চট্টগ্রাম বোর্ড (2024) এবং যশোর বোর্ড 2022। আমি বাকি অধ্যায়গুলোর বোর্ড প্রশ্নগুলো এই ভিডিওর শেষে আপনাদের দিয়ে দেব। এরপর 14 অধ্যায় এমসিকিউ এর জন্য, আমাদের সৃজনশীলের জন্য তেমন গুরুত্বপূর্ণ না। 14 অধ্যায়ে কিভাবে আমরা এমসিকিউগুলো সমাধান করব বুঝে বুঝে, সেগুলো সম্পর্কে আমরা আগামী ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ। এরপর 15 অধ্যায় থেকে পিথাগোরাসের উপপাদ্য এবং 15 অনুশীলনী থেকে 9 নম্বর প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন এবং 17 নম্বর প্রশ্নটি খুব ভালোভাবে দেখব। এরপর চলে আসি আমরা 16 নম্বর অধ্যায়ে। এখানে আমরা 16.1 থেকে 5 নম্বর প্রশ্ন,
7 নম্বর, 8 নম্বর এবং 10 নম্বর প্রশ্নটি খুব ভালোভাবে দেখব। এরপর আসি আমরা 304 পৃষ্ঠায় উদাহরণ 12 এবং 305 পৃষ্ঠায় উদাহরণ 13, 306 পৃষ্ঠায় উদাহরণ 14 এবং 16.2 অনুশীলনীর 5 নম্বর প্রশ্ন। 16.3 থেকে আমাদের সৃজনশীলের জন্য তেমন গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন নেই, এখান থেকে এমসিকিউ আসতে পারে। আমরা 16.4 সেখান থেকে একটি প্রশ্নই দেখব। একটি পাইপের ভিতরের ও বাইরের ব্যাস যথাক্রমে 12 সেন্টিমিটার, 14 সেন্টিমিটার, অর্থাৎ এই প্রশ্নটি অন্যভাবে দিতে পারে, যেমন ধরেন মানগুলো পরিবর্তন করে দিল। তো এই ম্যাথটি আমরা খুব ভালোভাবে বুঝে সমাধান করব, কারণ এই ম্যাথটিও আমাদের জন্য 100% গুরুত্বপূর্ণ। এরপর চলে আসি পরিসংখ্যানে। তো পরিসংখ্যানে যদি আমরা খেয়াল করি, এখানে আমাদেরকে টপিক ধরে ধরে প্রশ্নের সমাধান করতে হবে। আমরা এই অধ্যায় সম্পর্কে একটি আলাদা ভিডিও দেব ইনশাল্লাহ, যে ভিডিওতে আমরা 6টি টপিক আলোচনা করব। তো আপনি সেই 6টি টপিক সম্পর্কে যদি পূর্ণাঙ্গ ধারণা রাখেন, তো ইনশাল্লাহ আশা রাখি যে আপনি সেখান থেকে পুরোপুরি সৃজনশীলের আনসার করতে পারবেন। অর্থাৎ পরিসংখ্যান থেকে প্রশ্ন থাকবে হচ্ছে 2টি, যার মধ্যে আপনি একটি প্রশ্নের অ্যান্সার করতে পারবেন, 2টি প্রশ্ন অ্যান্সার দিতে পারবেন না। তো আমরা এখন চলে আসব বোর্ড প্রশ্ন, অর্থাৎ বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেগুলো কোন অধ্যায় থেকে কোন কোন প্রশ্ন আমরা পড়ব সেগুলোর দিকে একটু খেয়াল করি। তো আমরা যদি সেগুলোর দিকে একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবো, আমরা যদি প্রথমে দ্বিতীয় অধ্যায়ে যাই, অর্থাৎ অধ্যায়, আর এখানে হচ্ছে বোর্ড। তো আমরা যদি প্রথমে 2 অধ্যায়ে আসি, 2 অধ্যায় থেকে বোর্ড প্রশ্ন আমরা পড়ব রাজশাহী, আমি সংক্ষেপে লিখতেছি রাজশাহী 2024, কুমিল্লা 2024 এবং চট্টগ্রাম 2022। এরপর 3 অধ্যায়, এই অধ্যায় থেকে প্রশ্নের ভেরিয়েশন অনেক হয়ে থাকে, এর জন্য এখান থেকে অনেকগুলো বোর্ড কোশ্চেন আমাদের দেখতে হবে। যেমন ময়মনসিংহ বোর্ডে এই অধ্যায় থেকে 2024 সালে 2টি সৃজনশীল প্রশ্ন এসেছিল, আমরা সেই 2টি প্রশ্নই দেখব, 1 এবং 2 নম্বর। এরপর সিলেট বোর্ডে 2024, যশোর বোর্ড 2024, দিনাজপুর বোর্ড 2023, ঢাকা বোর্ড 2022। এরপর আমরা চলে আসি 4র্থ অধ্যায়ে। তো 4র্থ অধ্যায়ে আমরা প্রশ্ন দেখব চট্টগ্রাম 2024, এরপর যশোর বোর্ড 2022। এরপর 5 নম্বর অধ্যায় তো আমাদের সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ নয়, আমরা 6 অধ্যায় থেকে দেখব চট্টগ্রাম বোর্ড 2019, বরিশাল বোর্ড 2019 এবং সকল বোর্ড 2018। অর্থাৎ এই বছরে 2018 সালে সবগুলো বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হয়েছিল। এরপর 7 অধ্যায়ের জন্য আমরা যেগুলো দেখব
সেটি হচ্ছে শুধুমাত্র বরিশাল বোর্ড 2024। এরপর আমরা দেখব 8 অধ্যায়। 8 অধ্যায়ে কোনো বোর্ড প্রশ্ন আপনাকে দেখতে হবে না, কারণ আপনি যদি এই উপপাদ্য, সম্পাদ্য এবং অনুশীলনের যে প্রশ্নগুলো আছে সেগুলো ভালোভাবে পড়েন, তাহলে আপনি ইনশাল্লাহ সবগুলো সৃজনশীলের আনসার করতে পারবেন। এরপর 9 অধ্যায়। 9 অধ্যায় থেকেও আপনাদেরকে কোনো বোর্ড প্রশ্ন পড়তে হবে না। আপনাদেরকে যেগুলো আমি দাগিয়ে দিয়েছি সেই প্রশ্নগুলোকে ভালোভাবে পড়বেন। এরপর 10 অধ্যায় থেকে 2টি বোর্ড প্রশ্ন করবেন। একটি হচ্ছে ঢাকা বোর্ড 2024 এবং যশোর বোর্ড 2024। এরপর যদি আমরা চলে আসি 11 নং অধ্যায়ে, তো 11 নং অধ্যায় থেকে আমরা খুব ভালোভাবে পড়ব ময়মনসিংহ বোর্ড 2024, রাজশাহী বোর্ড 2024, সিলেট বোর্ড 2024, যশোর বোর্ড 2024, রাজশাহী বোর্ড 2020। এরপর আমরা 13 অধ্যায়ে 2টি সৃজনশীল দাগিয়ে দিয়েছি। ইনশাল্লাহ এই 2টি সৃজনশীল ভালোভাবে পড়লে আপনারা পরীক্ষাতে ভালো করতে পারবেন। এবং 16 অধ্যায়ে আমি 2টি সৃজনশীল দেব, দুঃখিত 2টি না 3টি সৃজনশীল দেব। একটি হচ্ছে ঢাকা বোর্ড 2024, রাজশাহী বোর্ড 2024 এবং যশোর বোর্ড 2024। তো এই প্রশ্নগুলো যদি আপনারা খুব ভালোভাবে আয়ত্ত করেন, ইনশাল্লাহ আপনারা পরীক্ষাতে খুব ভালো একটি ফলাফল করতে পারবেন। তো পরবর্তী ভিডিওতে আমরা ইনশাল্লাহ এমসিকিউ সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ভালো ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ।